আমি আব্দুস সবুর মোল্লা। আমার সার্টিফিকেট নেমটা আব্দুস সবুর মোল্লা, কিন্তু ডাকনাম হচ্ছে কাজল। কিন্তু বর্তমানে যে পরিচয়টা সেটা হচ্ছে গামছা কাজল। গামছা কাজল নামেই সবাই এখন চিনে। আর আমার বাড়ি হচ্ছে ফরিদপুরের চরভদ্রেশ্বর উপজেলায়। আর এই চরভদ্রেশ্বর উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামে। আর শৈশব থেকে জন্ম আমার যে বালিয়াডাঙ্গি, বালিয়াডাঙ্গির পাশেই হচ্ছে আপনার বিএসডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আমার প্রাথমিক বিদ্যালয়। তারপর চরবর্ষণ পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি, এসএসসি, এবং এরপরে ইন্টার হচ্ছে চরবর্ষণ সরকারি যে কলেজ সেটাতে। এই শৈশব থেকে একেবারে একটা পর্যায় পর্যন্ত আর কি, ইন্টার পর্যন্ত এখানে পড়া শেষ। এরপরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, কিন্তু রাজেন্দ্র কলেজে পরবর্তীতে আপনার 94-95-তে মাস্টার্স করি রাষ্ট্রবিজ্ঞানে। এই শেষ করে এর ভিতরে অবশ্য আপনার যেটা হয়, তখন পড়াশোনা অবস্থাতে অর্থাৎ ইন্টার যখন পাশ করি 94-তে, তখন ফরিদপুরে একটি স্থানীয় দৈনিক ছিল, দৈনিক ঠিকানা। এই দৈনিক ঠিকানাতে আমার যাত্রা শুরু হয় এবং 96 পর্যন্ত ছিলাম আমি। 96-এর পরে হচ্ছে আপনার ঢাকাতে যাই চাকরির খোঁজে। যে একটা বিষয় হয়ে দাঁড়ালো যে ভিতরে কাজ করতো যে কারো মুখাপেক্ষি হব না বা কারো কাছে যাব না, কারো কাছ থেকে নেব না। এবং একসময় আমার ভাই বা পরিবারের যে খরচটা দিত তাকে বলেছিলাম যে ভাই আমাকে আর কিছু দিতে হবে না। এরপরে ঢাকায় গিয়ে যখন চাকরিতে ঢুকি তখন আমার কোনো অভিজ্ঞতা নেই, এবং যে পরিচিত জন যাদের কাছে যাই বলে যে কাজল তোমার তো অভিজ্ঞতা নাই, তুমি কেবল ইন্টার পাস করছো, মাস্টার শেষ করো তারপরে আসো। তা বললাম যে আমি এখন থেকে শুরু করতে চাই। তো বললো যে না, এইভাবে তো হয় না। আমি অনেক জায়গায় বিজ্ঞাপন দেখি, একটা ম্যাচে উঠলাম, থাকি, হয় না। আমার সাথে যারা ছিল অনেকেরই চাকরি টাকরি হয়েছে। তো একটা পর্যায়ে গিয়ে আমার এক মামা, গাউস মামা, তিনি আমাকে বলতেছেন যে কাজল তুমি কি চাকরি করবো? আমি মানে ফেরত আসবো, 1 মাস থাকার পরে চলে আসবো বাড়িতে, যে না হবে না আমার দ্বারা। বলো যে মামা আমি তো চাকরির জন্যই করতেছি। পরে গেলাম, বললো যে তুমি যাও বনানীতে একটা অফিসে। এটার নাম ছিল হচ্ছে ডোভ এন্টারপ্রাইজ, তাদের জেনারেটরের ব্যবসা ছিল। আর আমি ঢুকলাম, ঢোকার পরে 3 জন, আমার মনে আছে যে তার ভিতরে আমাদের এই কলেজেরই প্রিন্সিপাল সুভাষ স্যার ছিলেন, আমারও স্যার ছিলেন চরভদ্রেশ্বরে, তার ছেলে ওই কোম্পানির মালিক ছিল। তারপরে বক্তিয়ার স্যার ছিলেন, সুইট সাহেব ছিলেন, এই 3 জন। তো এর ভিতরে যখন ভাইবা বোর্ডে আমার ভাইবা হলো, ভাইবা হওয়ার এক পর্যায়ে আমাকে মার্কেটিংয়ে করবো ঠিক আছে, কিন্তু আমাকে যার পোস্টে দেওয়া হবে তিনি ছিলেন বিএসসি ইঞ্জিনিয়ার, এবং তা ওই সময় তার বেতন ছিল 8,000 টাকা, এবং তার ভালো একটা জব হওয়াতে সে চলে যায়। তো আমাকে দিল যে পারবেন কিনা, বললাম যে আমি চেষ্টা করব। তখন যে এমডি, আমাদের যে এমডি ছিলেন, তিনি বললেন যে আপনি 2,500 টাকা বেতন পাবেন, আর আপনি 2,500 টাকা বেতন পাবেন, আর কোনো টেবিল চেয়ার পাবেন না। আমাদের একটা ডাইনিং স্পেস ছিল অফিসে, বলে যে আপনি ডাইনিং স্পেসে বসতে হবে, পারবেন? আমি হ্যাঁ স্যার পারবো, আমাকে একটা সুযোগ দেন, আমি বসবো। তো বসতে দিল। আমি ভাই যেটা হয় 9টা 5টা অফিস, আমার যেটা করেছি আমার জীবনে, যেটা চেষ্টা করি এখনও, সময়টা মেনটেন করার চেষ্টা করি। আমার 9টার আগেই আমি অফিসে উপস্থিত হতাম। এবং যাই হোক, বসতে হতো ডাইনিং স্পেসে। সকালটা ভালো ছিল, কিন্তু যখন ফিল্ডের থেকে ফিরে দুপুরে লাঞ্চ করতাম, অফিসে লাঞ্চ করাতো, ফিরে যখন বসতাম দুপুর 2:30টার পর থেকে যে 5টা পর্যন্ত যে রোদ, পুরো রোদটা আমার শরীরে আসতো। এরকমভাবে করতে লাগলাম, কিন্তু ছিলাম না, হাল ছাড়িনি। এবং বললো যে কম্পিউটার চালাতে পারেন? তো তখন সেই 96-97-তে কম্পিউটার কী পারবো, এলাকা আমাদের তখন ওই কম্পিউটার যে প্রশিক্ষণ অন করা আর অফ করা শিখছি। তো আমি বললাম স্যার পারি। কী পারেন? আমি স্যার অন করতে পারি আর অফ করতে পারি। সব হাইসে দিছে, হাইসে দিয়ে বললো যে এসে কম্পিউটার আছে, চালানো শিখবেন। পরে নীলক্ষেতে গিয়ে আপনার ওই MS ওয়ার্ড, এক্সেল এগুলো কিনলাম। কিনে আমি 5টার পরে রাত পর্যন্ত প্র্যাকটিস করতাম একা একা বই দেখে। মোটামুটি একটা আইডিয়া হলো। এর ভিতরে আমাকে জেনারেটরের পাশাপাশি দিল হচ্ছে তখন আপনার ওই বিলিং মেশিন আর কি, টেলিফোন বিলিং মেশিনের মার্কেটিংয়ে দিল। এবং আমি ওইটার মার্কেটিংয়ে গিয়ে এমন একটা পর্যায়ে হয়ে গেল, ও আমাকে আরেকটা কথা বললো যে আপনার 3 মাস হচ্ছে প্রবেশন পিরিয়ড, এরপরে আপনি বুঝবেন যে আপনার চাকরি আছে না চলে গেছে, আপনি নিজেই বুঝবেন। তা আমি 2 মাস পার হওয়ার পরেই আমার ওই প্রোডাক্টটা, আমার তখন আমার দেশে ইম্পোর্ট হয়নি, মানে এলসি করছে তখন কোম্পানি মাত্র, এত পরিমাণে কাস্টমার মানে রেসপন্স করছে
তো অস্থির হয়ে গেছে, একটু পরপর আমার যে ফোন ধরতে হচ্ছে, কারণ আমার ডাইনিং স্পেস থেকে ওইটা রিসিপশনে গিয়ে ফোন ধরতে হয়। এইটা আবার এমডি খেয়াল করছে, ডিরেক্টরও খেয়াল করছে। ডিরেক্টর বক্তিয়ার স্যার ছিলেন, খুবই চমৎকার একজন মানুষ ছিলেন, খুবই চমৎকার। তো সেই মানুষটা তখন বললো যে কাজলকে, সবুর বলতো অফিসে আমাকে, যে সবুরকে এইভাবে আর কত কষ্ট দিবেন, ও তো কাজ করতেছে। তখন ওই পিয়ন ডেকে বললো যে ওই ইঞ্জিনিয়ার সাহেবের যে চেয়ারটা ছিল ওইখানে ওকে একটা কম্পিউটার দাও, একটা টেলিফোন দাও, আর ওকে টেবিল চেয়ার দাও, মানে ওইখানে বসাও। এই যে শুরু হলো। এবং 3 মাস পরে যখন গেলাম, স্যার আমার চাকরি কাছে, বললো যে 1,000 টাকা বেতন বাড়ায় দিলাম, 3,500 টাকা বেতন করলাম, যাক কাজ করেন। এই তো এইভাবে একটা পর্যায়ে আমার একটা বিষয় আছে, আমি একটু স্থির থাকতে পারি না। ওইখান থেকে আবার আরেকটা গেলাম। তো এইভাবে করতে করতে বেশ কয়েকটা জব করার পরে মাস্টার অনার্স পরীক্ষা চলে আসলো। আবার অনার্সের সময় পরীক্ষার সময় পরীক্ষা দিতে চলে আসলাম। অনার্স পরীক্ষা শেষ হলো, অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরে আবার গেলাম। তো এইভাবে বেশ কয়েকটা জব শেষে 2001-এ যখন মাস্টার্সের রেজাল্ট হয়ে গেল, এর মাঝে মাস্টার্স পরীক্ষা হলো। মাস্টার্স পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে খেয়াল হলো যে বাউল যে বিষয়টা, আমি তো ওই 91-এ আমি যখন কুষ্টিয়া যাই সেউরিয়ায়, তখন থেকে আমি লালনের আখড়া ওইখানে যাই। তো ওই সেউরিয়াতে গিয়ে ওই যে একটা ভিতরে একটা লালনের যে একটা চিন্তা চেতনা, মানুষকে নিয়ে ভাবনা, যে সব এক চোখে দেখা, সাধারণ মানুষের সাথে মেশা, এই বিষয়গুলো ইফেক্ট করলো। ওই সময় ছোটোবেলা থেকেই ইফেক্ট হয়েছে। তো তারপরেও ওই আপনার ওই চিন্তা চেতনা থেকেই আপনার বের হয়ে গেলাম বাড়ি থেকে, বাবা মার কাছে বলে একবারে একতারা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এবং বের হলাম হচ্ছে আপনার যে বাউল, আমি 1 টাকাও সাথে নিইনি। মা 500 টাকা দিল, আমি সেটা তাবিজে ভরে কোমরে রাখছি, যদি বিপদে পড়ে যায়, জানি না তো রাস্তায় কী হবে। আর আব্বা দিল 200 টাকা। ঘাটে গিয়ে তখন গোপালপুর ঘাটে গিয়ে বন্ধুদের বিদায় আদায় নিলাম, এবং সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে যখন রওনা হলাম, তখন আমি 200 টাকা ওদের খাওয়াই দিয়ে চলে গেলাম। আমার কাছে 1 টাকাও নেই। নদী পার হয়েছি ভাই, এরকম দুপুর সময়, প্রচণ্ড ক্ষুধা, কি কোথায় খাবো, আমি তো কাউকে চিনি না। তো এক দোকানে গিয়ে বলছি যে ভাই আমার কিছু, মনেকজন বসা, তো আমি বলছি আমার একটা ভাত দিবেন। তো তুমি না বাউল মানুষের গান শোনাও। আমার গান আমি শোনাবো না, কিন্তু আমার ক্ষুধা লাগছে, ভাত খাবো। তো না, আগে গান শোনাও, তুমি রুটি কলা কিছু খাবো। আমি বললাম আমার ভাতের ক্ষুধা লাগছে। তো আসলে তো এই পরিবেশটা আমি কখনো করিনি। পরে হচ্ছে গান শোনালাম তাদের, 2-3টা গান শোনানোর পরে একজন বললো যে আমার তো এখানে শ্বশুরবাড়ি, চলো যাই দেখি কী আছে। নিয়ে গেল শ্বশুরবাড়িতে। ভাই আপনার আটার যে চাপড়ি, আমরা যেটাকে বলি আটার চাপড়ি আর কচুর ভর্তা, এটা দিল সামনে। এখন এই জিনিসটা ভাই, কচুর ভর্তা খাই নাই কখনো, চাপড়ি খাইছি, কিন্তু কচুর ওই জিনিসটা আমি খাইনি, মানে খাইতে পারি না, বাড়িতে খাই আমি খাইনি কখনো, বাধ্যই খাইতে হচ্ছে। তো এর ভিতরে একজন এসে বলতেছে বাউল তুমি ভাত এটা খাও না, গরম ভাত হয়েছে। তো গরম ভাত দিল, গরম ভাত খেলাম। খেয়ে এইভাবে প্রায় 8 থেকে 10 দিনের মতন বাড়ির বাইরে একদম সিলেট পর্যন্ত চলে গেলাম। গান গেতাম, কখনো রাস্তার ধারে ঘুমাইছি, কখনো শ্মশানে, কখনো কেউ আবার যারা বাউলদের ভালোবাসে এরকম কাউকে পাইলে আমাকে নিয়ে হোটেলেও রাখছে। আবার গাড়ি ভাড়া দিয়ে দিছে, যত্নও পাইছি, অযত্নও পাইছি। আবার যখন আপনার ওইখান থেকে সিলেট শাহজালাল মাজারে যখন গেলাম, ওই দিন ছিল শুক্রবার আমার মনে আছে। এদিকে মা খুব কান্নাকাটি করছে, কারণ আমি আবার মায়ের খুব অনুরক্ত ছিলাম। মায়ের জন্য করতে পারিনি কিছু, কিন্তু মায়ের জন্য পরানটা সবসময় কান্নাকাটি করতো। তো যখন চলে গেছি, ওই দিন আমার নিয়ত হচ্ছে যে আমি চলে যাবো, চিটাগাং যাবো। স্টেশনে গেছি, যাই শুনি যে ট্রেন বন্ধ। যা তাহলে বাড়ি চলে যাই। এই যে মন ঘুরে গেল, ওইবার চলে আসলাম। এইভাবে এসে তারপরে আপনার দেশে এসে কী করব, তখনও চাকরি ছেড়ে আসে। আর চাকরি ছেড়ে আসার আরেকটা বিষয় হচ্ছে, বাবা মা চাইছিল যে তাদের কাছে থাকার জন্য, আর পাশাপাশি শারীরিকভাবেও ওই সময় একটু সমস্যা ছিল আমার। তো সব মিলিয়েই দেশে চলে আসলাম। আসার পরে দেশে এসে চাউলের ব্যবসা শুরু করলাম। হ্যাঁ, চাউল দিয়ে শুরু করলাম, কারণ আমার সেই অ্যাবিলিটি ছিল না যে না করি রাজনীতি, না করি অন্য কিছু, কি করব। আর বাবার অঢেল নাই যে আমি তা দিয়ে শুরু করব। পরে যাই হোক, আমার যতদূর খেয়াল পরে সব মিলিয়ে বোধ হয় বাবা দিয়েছিলেন 10,000 টাকা, এক বোন দিয়েছিলেন আমার ভাই হালিম, সে দিয়েছিল 20,000 টাকা, তারপর মেজো বোন দিয়েছিল 10,000 টাকা, এরকম সব মিলে মানে এই আপনজনরা 1,030-1,050-এর মতন হলো।
তারপরে আপনার যেটা ইয়ে দিলাম আপনার ঘর ভাড়া দেওয়ার পরে আমার হাতে বোধ হয় 30,000 টাকার মতন হলো, এই দিয়ে শুরু করলাম। এই টুকটাক টুকটাক করে করতে 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 এরপরে মোবাইলের কাজ করলাম, মোবাইল সেক্টরের কাজ করলাম, হার্ডওয়্যারের কাজ করছি, এই তো। আর পেশাটা কিন্তু আপনার যেটা ছিল 96 পরে আর আমার ওইভাবে পেশাটাকে ধরে রাখতে পারিনি। ঢাকায় একটা লোকাল পত্রিকা, ওইখানেও যখন চাকরি করতাম তখন একটা লোকাল পত্রিকায় ওই নামমাত্র জাস্ট ভিতরে সাংবাদিকতা, এই জিনিসটা ভিতরে কাজ করতো। আর এই সাংবাদিকতার ভিতরে একটা দুর্বলতার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে গোয়েন্দা হব, দেশের জন্য যে গোয়েন্দারা যে কাজ করে দেখি, বিশেষ করে মাসুদ রানা পড়তাম ওই একটু ওইটা ভিতরে কাজ করতো। তো ওইটা থেকে কিন্তু আপনার সাংবাদিকতার সাথে কিন্তু এই গোয়েন্দাবৃত্তির একটা যে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করে তাদেরকে কিন্তু এক প্রকার গোয়েন্দা হইতে হয়। আপনি তথ্য দিবেন না, আমি তথ্য নেব, কীভাবে নেব, কীভাবে সংগ্রহ করবো সেটা আমার করতে হবে। তো ওই জিনিসটাই কাজ করতে হবে, পাশাপাশি যে দেশের জন্য তো কিছু করতে হবে। এইভাবে করে 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 একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আপনার যখন এই ব্যবসা বাণিজ্য এবং সাংবাদিকতাকে যখন আপনার আঁকড়ে ধরলাম একেবারেই, তখন আস্তে আস্তে আবার আমার ব্যবসা বাণিজ্যগুলো বাদ হয়ে যাওয়া হলো। একদম বলতে গেলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, যেটা যে আপনার এই, কারণ আমাদের যারা মফস্বল পর্যায়ে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কিন্তু কোনো বেতন নেই, নিজের খেতে হবে, নিজের করতে হবে, অথবা আরেকটা ওয়ে তো আছে, যাই হোক সেটা আমি আর এখানে না বলছি। তো এখন এটা তো আর সবার দ্বারা সম্ভব না। আর যখন আপনার এই সাংবাদিকতা করতে গিয়ে নিজের টাকা খরচ হলো, হেরে গেল 2023 সালের দিকে, এর ভিতরে টুকটাক ব্যবসা, 14 সালে আবার একটু জমির ব্যবসা ঢুকলাম। 14 সালে আমরা 4 বন্ধু মিলে জমির ব্যবসায় ঢুকলাম টুকটাক, মানে এদিক ওদিক দিয়ে করে 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 একদম যে সচ্ছলভাবে চলছি তা না, আর একেবারে যে কারো কাছে হাত টাতে হয়েছে তাও না, কিন্তু চালিয়ে নিছি। পাশাপাশি আপনার ভাবির একটা সাপোর্ট ছিল, সে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাকে, বিশেষ করে যখন ফিনান্সিয়াল বিষয়ে সে আমাকে অনেক সাপোর্ট দেয়, এখন পর্যন্ত দেয়। তো যখন আপনার 23 সালে আমার ভাগ্নে, বর্তমানে ও ইয়েতে আছে, বরগুনা সরকারি কলেজে আছে প্রভাষক হিসেবে, তো আমাকে বললো যে বাবা, আমি ইউটিউব মানে পেজ এবং ইউটিউবে দুটোতেই ছিলাম, এ থেকে যে আমার একটা ভালো সুবিধা হবে এটা আমি ওইভাবে ভাবিনি। তো পরে এই যে ভাগ্নে বলার পর থেকে 23 সাল থেকে আবার এই দিকটাতেই ঝুঁকলাম। আর যেহেতু আমি চরের মানুষ নিয়ে কাজ করেছি, বিশেষ করে যে আপনার আমাদের জানেন যে চরভদ্রেশন কিন্তু সাপপ্রবণ এলাকা, বিশেষ করে রাসেলস ব্যাপার, বাংলাদেশে যে রাসেলস ব্যাপারের যে প্রবণতা, বাংলাদেশের ভিতরে অন্যতম একটি স্থান হচ্ছে চরভদ্রেশন। এবং 15 সালের পর থেকে এই পর্যন্ত আমি নিজের উদ্যোগে বিভিন্ন লেখালেখির পাশাপাশি নিজে গিয়ে মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে মানে এই বিষয়টা বুঝাইছি যে সাপটা, রাসেলস ব্যাপারটা কী, সাপ কী, এই জিনিসটা বোঝানোতে মোটামুটি একটা পর্যায়ে মানুষ এখন হসপিটালমুখী হয়েছে। এবং এটা আমার একটা সার্থকতা। আরেকটা হচ্ছে আরেকটা ছোটো ভাই আছে, আমার নাম হচ্ছে আরিফ, ও একটা সময় সাপের মানে যদিও সে টাইলস মিস্ত্রি কিন্তু সাপ ধরতে এবং সাপ ট্রিটমেন্ট করতো, অর্থাৎ ওঝাবিদ্যাটাই ছিল ওর ভিতরে। তো ওর সাথে যখন আমি কন্টেন্ট করতে গিয়ে যখন ওর সাথে পরিচয় হয়, তখন আমার একটা চাওয়া ছিল যে আমি যেভাবে হোক ওকে এই রাস্তা থেকে ফেরাবো। তো ওই সময় আমি ওকে বুঝাইতে একটা পর্যায়ে এখন কিন্তু সে আর ওঝা নাই, এখন সে একজন রেস্কিউয়ার। তো এইভাবেই চলছে আর কি। আর সব মিলিয়ে এখন পর্যন্ত আমার দুটি ছেলে, বড় ছেলে ফরিদপুর পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর ছোটো ছেলে বিএসডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থী। আর আপনার ভাবি ইসলামিক হিস্ট্রিতে রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স করছে। আর ওর এই মাস্টার্সের পিছনে অবশ্য যখন বাড়িতে আসলো আমার, তখন অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল অ্যাকাউন্টিংয়ে, নাজিমুদ্দিন সরকারি কলেজ মাদারীপুরে। আমার বাবার যেটা স্বপ্ন ছিল, বাবা সবসময় তার যে ছেলের বউ যারা একটু পড়াশোনা জানতো প্রত্যেকে এমএ পাস করাইছে, যে তোমাকে এমএ পাস করতে হবে তার খরচে। তো ওকেও বাবার সেই অনুপ্রেরণা, আমার ইচ্ছা ছিল না যে তুমি পড়ালেখা, তুমি যে চাকরি হয়তো করা হবে না, কারণ ও বাবা মার প্রতি আমার একটা ইয়ে ছিল, আর ও করছে সেটা মা পরিবারের জন্য। এই সব মিলিয়ে যে আমার যারা আপনার ভাবির যে স্যাক্রিফাইস, সন্তান দুটোরও স্যাক্রিফাইস, অনেক কিছু হলে দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটছে, আমার ছেলেরা আমাকে বলছে বাবা অমুক জায়গায় এটা হয়েছে, তুমি যাবা না, তাড়াতাড়ি যাও। এই যে বিষয়গুলো, মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে দাঁড়ানো, এটা করতে গিয়ে পরিবারের অনেক কিছুই আমি করতে পারিনি। পরিবারের ওদের সময় দিতে পারি না, আপনার ভাবিকে সময় দিতে পারি না, কাউকেই সময় দিতে পারি না, সব মিলে। আর বিশেষ করে এই
সাংবাদিকতা পেশায় ঢোকার পরে কিন্তু একটা জিনিস হয়েছে যে আমার যারা কাছের বন্ধু ছিল তারা কেন যেন আমাকে দূরে সরাই দিচ্ছে। কিছু হইলে বলে যে না তুই তো কী লিখবি বলা যায় না। এই যে একটা ভীতি, এই ভীতিতে যে সাংবাদিকতা করলে যে এরকম বন্ধুহীন হয়ে যেতে হয়, এটা আমার ভাবনা ছিল না। তাইলে হয়তো আমি এই পেশায় আসতাম না। আমি কিন্তু বলতে গেলে এক প্রকার বন্ধুহীন। হয়তো ওই মুখে মুখে বলতেছে, কিন্তু যখন খুব কাছে গিয়ে মিশতে যাই, যখন তারা কোনো কনফিডেন্সিয়াল কথা বলে না, গোপন কথা বলে, ব্যক্তিগত কোনো কথা বলতে যায়, আস্তে করে আমার পাশ থেকে উঠে যায় বা আমাকে এড়িয়ে যায়, তখন নিজেকে মনে হয় যে আমি কি শত্রু। আর এটার একটা এই বিষয় হচ্ছে যে আমার একটা বাজে অভ্যাস আছে। একটা মানে আমার একটা সবচেয়ে বড় বাজে অভ্যাস হচ্ছে বা বাজে দিক হচ্ছে, সেটা হচ্ছে আমি মানুষকে মুখের উপর একটা কথা বলে ফেলি। আপনাকে আমি একটা কথা বলে ফেললাম, একটু পরে তো রিয়েলাইজ করি যে না, এই কথাটা তো এইভাবে না বললেও পারতাম, কিন্তু যদি দেখেছি উচিত কথা বলে ফেলছি, কিন্তু আপনি কে সেটা আমার পরে হয়তো ভাবনা হয়। এটা আমার খুব খারাপ একটা দিক। তো যে কারণে আমি এই জাতীয় আচরণ যাদের সাথে করি বা করে ফেলছি, আমি ক্ষমা চাই তাদের কাছে। আর পাশাপাশি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আপনার এই সুন্দর একটি সময় আমাকে আপনি দিয়েছেন এবং আমাকে তুলে আমার কথাগুলো আপনি নিচ্ছেন বা আমার কথাগুলো তুলে ধরছেন। আসলে তো প্রত্যেকটা মানুষেরই একটি জগৎ থাকে, আপনার নিজেরও একটা জগৎ আছে। এই জগৎটাকে নিজেরাই লালন করে, কিন্তু আমরা কখনো প্রকাশ করতে পারি না। কেউ কেউ হয়তো আত্মজীবনী লিখে প্রকাশ করে। ধরেন আমার এই যে কথাগুলো, এই কথাগুলো অজানাই থেকে যেত। এখন হয়তো আমি না জানলেও আমার সন্তান বা যেখানেই হোক একটু থাকবে যে না, বাবার এই কথাগুলো ছিল। যেমন আমি একবার আমার আত্মজীবনী লেখার চেষ্টা করলাম, যে সবাই লিখে দেখি। আমি তো আসলে কিছু না, আমি তো আহামরি কিছু না, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু একটা আত্মজীবনী। আপনি লিখলে দেখেন প্রত্যেককেই কিন্তু একটা জীবন। মানে আমরা বড় বড় মানুষ বড় হইতে পারলে যে একটা কিছু, ব্যাপারটা এরকম না। একজন রিক্সাওয়ালা যে, আপনি তার জীবনটা লিখেন না, দেখেন না কত বড় কাহিনী হয়। একটা শ্রমিক, বিশেষ করে এই যে আমরা যাদের দেখছি এই যে ঘাম ঝরাচ্ছে, যান আপনি এই মানুষগুলোর কাছে, আমি তো এদের খুব কাছে যাই, খুব কাছ থেকে যখন গিয়ে শুনি এরকম যে সে তার মেয়েটা এবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, মেয়ের পরীক্ষার ফি গোছানোর জন্য সে শ্রম দিচ্ছে, কই এই হিস্ট্রি তো আমাদের অজানা। আমরাও আমাদের মানে আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে যে বলতে গেলে যে তেলের মাথায় ঢালো তেল, এই মানুষগুলোকে নিয়ে আমরা পড়ে থাকি। এই নিচের মানুষগুলোকে, আমাদের মতন আমরা যারা আছি, আমাদেরকে দেখার মানুষ খুব কম আছে, কিন্তু এই মানুষগুলোকে দেখার কম আছে। আর এই যে যে কথা বলছিলাম যে আত্মজীবনী লিখতে গিয়ে 2 পাতা না 3 পাতা লিখে আর আমার হয় না ভাই, ওই ধৈর্য কুলায় না যে বসে 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 টাইপ করো। তো আসলে আর নিজের জীবন সম্পর্কে লেখার কিছুই নাই, যে কারণ নিজে ওই আবার লিখতে ইচ্ছা হয় কেন, যে একটা সময় তো মানুষের জানতে হবে। যেমন ধরেন আপনার করোনার সময় যেটা ছিল, করোনার সময় আপনার যখন খুব একদম শুরু থেকে আমি একদম মাঠ পর্যায়ে মানুষের দোরগোড়া পর্যন্ত কাজ করেছি, কিন্তু আমার এটা ওই যে প্রচার বিমুখ একটা বিষয় থাকে না, যে প্রচার করতাম না। তো আমার ওই সময় যারা সমসাময়িক বন্ধুরা ছিল বা সহকর্মীরা ছিল, তো ওরা বলতো এরকম যে আমরা যারা সাংবাদিক আছে আমরা তো কেউ মাঠে নাই, সব কিন্তু মানে করোনা তো বুঝিনি, তা আপনি যেহেতু আছেন তো আপনাকে নিয়ে একটা নিউজ করি আমরা। যে না রে ভাই, এটা নিউজের জিনিস না। তো আমার এলাকায় তখন আপনার এই কুকুর ছিল অনেকগুলা, বাজারে সব হোটেল টোটেল বন্ধ, কি করব, ওদের খাবার, ওই প্রাণীর প্রতি একটা দুর্বলতা আছে। আপনার ভাবিকে প্রতিদিন 2 কেজি চাউল 3 কেজি চাউল রান্না করে দিত, আমি বালতিতে করে বাইকে করে পুরো বাজার ঘুরে ঘুরে ওদের খাওয়াইতাম। তো এই বিষয়গুলো আর কিন্তু আসে নাই, আমার তুলে ধরে নেই, মানে তোলা হয় নাই। তো এটা তো আমার ভেতরের একটা গল্প। যেদিন আমরা প্রথম লাশ দাফন করতে গেলাম, আমার এলাকার প্রথম যে মানুষটা মারা গেল, ওইখান থেকে আমি করোনা আক্রান্ত হই, কারণ ওনার লাশটা আমিও কাঁধে নিয়েছিলাম। যেমন কিন্তু আমি টেরি পাইনি যে আমার করোনা হয়েছে। অবশ্য কোয়ারেন্টাইনে ছিলাম, 5-7 দিন ছিলাম। পরে যখন আমাদের ইউএসএফপিও হাফিজুর রহমান ভাই, তিনি অনেক করছেন আমাদের চলচ্চিত্রের জন্য। এই 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 জিনিসগুলো মানুষের জন্য করতে হবে বা করে যেতে হবে। এখন যেমন আমি আপনার যে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে আমাদের চরের বা নদীতে যে মানুষগুলো থাকে, এই মানুষগুলোকে খুঁজে বের করা, যে কিছু এক্সট্রা অর্ডিনারি আছে যার ভিতরে। যেমন আপনারা দেখে থাকেন আমার পেজে যে বিমলদা কিন্তু আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে জানি না। তো একদিন হচ্ছে
এমপিরাঙ্গি ঘাটে আমি বসা, আমি আবার তখন আপনার যে হিট মেশিনের জন্য খুব খুঁজতেছি যে হিট মেশিন কারা ব্যবহার করে নদীতে মাছ ধরে। তো ওনার যে বড় বড় দুটো সিপ, আমি ভাবছি এটা বুঝি হিট মেশিনের কোনো যন্ত্রপাতি। সন্ধ্যার সময় ওনাকে ধরছি, তা আমি একদম সরাসরি মোবাইল অন করে গিয়ে কাছে চলে গেছি কোনো প্রকার অনুমতি না নিয়ে। আমাদের ভাই কেমন আছেন? বলতে ভালো। ভাই আমার একটু আপনার মেশিনটা দেখান না। কয় কিসের মেশিন? আমি যে আপনার এই যে ঢাকা, এটা তো ভাই মেশিন না। আমি তাহলে এটা তো সিপ, বড়শি, আমি মাছ মারি, বড় বড় শীতল মাছ মারি। তখন আমি ক্যামেরা নামাই ফেলছি। গ্রামের মানুষ ভাই আমার বলেছে কী হয়েছে বলেন এবার। বললো যে আমি এই নদী থেকে বড় বড় শীতল মাছ ধরি। আমি কীভাবে ধরি? কেন বলি কই ধরি? মানে এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। কোনো জাদুমন্ত্র? কেন কোনো জাদুমন্ত্র না, আমি 28 বছর ধরে মাছ ধরি, এটা আমার অভিজ্ঞতা। আপনাকে আমি একদিন ডাকবো না। এই যে শুরু হলো ডাকা। এই মানুষটাকে তো কেউ জানতো না, চিনতো না। এই জন্য তাকে নিয়ে যে তাকে তুলে ধরা, তাকে এখন তার যে ভেতরে যে খুশিটা, মানে সে যখন কথা বলে যে ভাই আমাকে কত মানুষ যে চিনে, এই যে তার যে মানুষের ভিতরে নিজেকে মানে নিজের পরিচয়টা হয়ে যাওয়াটা, এটা কিন্তু সে হয়তো কতটা খুশি সে নিজেই জানে, আমরা এটা বোঝাতে পারবো না। এইভাবেই কাজ করে যাওয়া। তো সব মিলিয়ে আমি আমার জীবনের অনেক কথাই বলে ফেললাম। তো অনেক ভালো মন্দ এর ভিতরে রয়েছে। আমার দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, আমার যেটা ভালো সেটা গ্রহণ করবেন, মন্দ যেটা সেটা ফেলে দিবেন এবং পরামর্শ দিবেন, যে কোনো পরামর্শ দিবেন, গ্রহণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই গামছা ব্যবহার করার ফলে কিন্তু এই যখন গামছা কাজল হইতে গিয়ে আমাকে কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। সেটা যেমন প্রথম যখন গামছা নিয়ে চলাচল করতাম, তখন আমার বাবার নাম নিয়ে বলতে, ওই দেখ অমুকের ছেলে পাগল হয়ে গেছে, ওই যে গামছা পাগল যায়। কত চুপচাপ, আমি আমার মতন চলতেছি। তো একবার এক উপজেলার এক প্রোগ্রামে, যেমন পেশাগত কারণে অনেক সময় প্রোগ্রামে যেতে হয়, তো এক কর্মকর্তা নতুন আসছে। আমি তো সিম্পলভাবেই আমার গামছা গায়ে দেওয়া, কাঁধে গামছা, আমার বলতেছে যে এই মাইকের সাউন্ডটা বাড়াই দাও। তা আমি উঠে গিয়ে কোনো কথা না বলেই মাইকের সাউন্ড বাড়াই দিচ্ছি। তো বাড়াই দেওয়ার পর আইসা যখন বলছেন, তখন পাশ থেকে বলতেছে যে উনি তো মাইকম্যান না। কোথায় কে উনি মাইকম্যান না? বলছে না, উনি তো সাংবাদিকতা করে। তখন তো বুঝিনি কী অবস্থা বেচারা। আমি খুব স্বাভাবিক যে না, আমার আসলে তো আমি পরছি ভাই সাধারণ পোশাক, এখন আমাকে তো সাধারণ হইতেই হবে। সংস্কৃতির প্রতি ছোটোবেলা থেকে একটা ঝোঁক ছিল, এবং যখন ইন্টারে পড়ি তখন থেকে আপনার বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতাম। তো তখন ওই ব্যান্ডের একটা দলের মতন করছিলাম আমরা এলাকার ছোট বন্ধুরা মিলে। তখন গামছা বেঁধে আপনার মাথায় গামছা বেঁধে গান টান করতাম। একটা পর্যায়ে যখন 2001 বা 2000-এর দিকে যখন দিনাজপুরে যায় একটা কাজে, একটা এনজিওর কাজে যাই, গবেষণার একটা কাজে, তো তখন আপনার ওই জায়গা থেকে গামছা কিনি, এবং গামছার প্রতি একটা দুর্বলতা আগে থেকে ছিল, এবং এনেই একটা ফতুয়া তৈরি করলাম। এই যে শুরু হলো গামছা গায়ে দেয়া, গামছা মাথায় দেওয়া, গায়ে দেওয়া। এবং 2005-06-এর দিক থেকে গামছাটা তখন কাঁধেই তুলে ফেলি, এবং গামছাটা কাঁধে তোলার পর তখন পর্যন্ত গামছা কাজল নামটা আমি ব্যবহার করি না। 2007-08-এর দিকে সরকারি একটি দপ্তরে আমি খুব সাধারণ এই গামছা পরে গিয়েছি, এবং এক কর্মকর্তা আমাকে এই পোশাক দেখে, যখন আমি এই যে কর্মকর্তার সামনে ছিলাম, উনি ছিলেন নির্বাহী প্রধান, তো আমাকে খুব হেয় করে কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলল যে আপনি তো ওনাকে চিনেন না, এর নাম হচ্ছে গামছা কাজল। ওই দিন থেকে আমি আমার নামটা পরিবর্তন করি, আমার আইডির নাম চেঞ্জ করে গামছা কাজল আনি, এবং সেই থেকেই এই গামছা কাজল নামটা আমি এস্টাবলিশ করে ফেলি, এবং আজ পর্যন্ত তাই চলতেছে।